ঈদের চতুর্থ দিনেও কাটেনি ভোগান্তি, ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে চরম অস্বস্তিতে যাত্রীরা। জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেফতার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ। এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। ঈদুল ফিতর উদযাপনের চতুর্থ দিন আজ। লম্বা ছুটি শেষ করে এরই মধ্যে বিগত কয়েকদিনের রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে ঝিমিয়ে পড়া নগরীর ব্যস্ততা বেড়েছে রাজধানীর রেল স্টেশন কমলাপুরে। তবে ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে ভোগান্তির কথা বলছেন ফিরতি যাত্রীরা। মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনের যাত্রীরা এসব কথা বলেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোরও শিডিউল বিপর্যয় ঘটছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। জানা গেছে, ফিরতি ট্রেনের পাশাপাশি সকাল থেকে ছেড়ে যাওয়া বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই শিডিউল বিপর্যয় করে স্টেশন ছেড়ে গেছে। যাত্রীরা বলেন, গাড়ি আসতে দেরি করেছে আর অতিরিক্ত বগির জন্য 30% টাকা বেশি নিয়েছে। ভিড়ও ছিল, অন্যান্য ভোগান্তি না থাকলেও দেরিটা বিরক্তিকর ছিল। জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশেষ করে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে ইন্ডিমেনিটি দেওয়া হয়েছে তা সরকার গ্রহণ করবে বলেও নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সালাউদ্দিন আহমদ এ সময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোট 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আজকের বৈঠকে এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী 30 কর্মদিবসের মধ্যে এই বিষয়গুলোর চূড়ান্ত সুরাহা করতে হবে। প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়টি আজকের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। জনগণের দাবির মুখে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর বাড়িধারা DOHS এর একটি বাসা থেকে সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। বিস্তারিত জাগরিক্স রিপোর্টে। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 5টির মতো মামলা রয়েছে। জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাজধানীর বাড়িধারা DOHS এলাকার 2 নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের
জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ১/১১ পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন তিনি। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে ২ দফায় ফেনী ৩ আসনের এমপি ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতি নির্ধারণী পর্ষদ সভাপতি মণ্ডলীর সদস্যপদ পান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে জ্বালানি তেল সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়াটা ভেঙে পড়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। লাইনে দাঁড়িয়েও কেন মানুষ তেল পাচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সমস্যা হলো সকালবেলা আগে ট্যাঙ্ক লরি ভরে, সারা দিন বিক্রি করার পরও তেল উদ্বৃত্ত থাকতো, কিন্তু এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে আর উদ্বৃত্ত থাকে না। আর দেশের ডিপোগুলো থেকে তেল ট্রাক দিয়ে ভরতে টাইম লাগে, এজন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে তেল থাকে না, পরে থাকে বলেও জানান তিনি। নাটোরের লালপুরে ট্রাক চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন। আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম, মনিরুল, বাবুল। তারা ৩ জনই উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাওয়ার সময় একটি ইজি বাইক নবীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া এলাকায় ইমাম হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলাবাড়ি ঈশা মিয়ার ছেলে। এ সময় মকবুল মিয়ার ছেলে জুবায়ের নামের একজন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ওই গ্রামের বড় পাড়ার একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। ইমাম হোসেন বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে যায়। এ সময় শেখ বংশের লোকজন ইমাম হোসেনকে পেয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এ পর্যায়ে শেখ বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইমাম হোসেনকে আঘাত করলে সে দৌড়ে পালানোর সময় আয়ুব আলী মিয়ার বাড়ির কাছে আহত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আইসা এই বছর একটা ছেলের লাশ দেখতে পেয়েছি। ডাক্তার সাথে কথা বলছি, দ্বিতীয় অবস্থায় যে ডাক্তার ছিল, ডাক্তার বলছে হয়তো রক্তক্ষরণের মাধ্যমে মারা গেছে, বেশি অনেকক্ষণ সময় হয়েছিল তো। আর ওদের লাশ সুলতাল করা হয়েছে, সুলতাল করার পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়া চালু হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে সঠিক মৃত্যুর কারণ। ইমাম নামে 17 বছরের একটা ছেলে রাত 11টার সময় আসে আহত অবস্থায়।
সাথে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল পেশেন্টের। তো আমাদের কাছে যে অবস্থায় আসে পেশেন্টের হচ্ছে কোনো ব্লাড প্রেশার পালস রেকর্ডেবল ছিল না, নন রেকর্ডেবল ছিল, পিউপিন ডাইলেটেড অবস্থা ছিল। সেই অবস্থায় আমরা যখন পাই রোগীটাকে, আমরা প্রাথমিক যে ম্যানেজমেন্ট আমরা সবটাই আমাদের এখানে করা হয়, স্যালাইন দেওয়া হয় 2 হাতে 2 লিটার। তারপর হচ্ছে পেশেন্টটাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছিলাম। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ও বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের একটি শোধনাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। পরিস্থিতির কারণে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ জারি করে। টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত ভ্যালেরো শোধনাগারটি প্রায় 770 জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় 4,35,000 ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরত গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সোমবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে গেছে। রণতরীটি গেল ফেব্রুয়ারি মাসে ক্রিট দ্বীপের সৌদি বে থেকে খাবার, জ্বালানি ও গোলা বারুদ সংগ্রহ করছিল। তবে 12 মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের 2 সদস্য আহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, গেল 12 মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে 2 জন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত 100টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে জেরাল্ড ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ 2 রণতরী ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ার এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের। সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ইএসপিএন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। 53 বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। আর শেষ পর্যন্ত সেটি সত্য হলেও 2012 সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে 2 দফায় দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যৎ কোচ হিসেবে দেখা হচ্ছিল। খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। তিনি 1998 সালে জিতেছেন ব্যালন ডি'র এবং 3 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তার নেতৃত্বে ফ্রান্স 1998 সালে বিশ্বকাপ জেতে এবং 2006 সালে রানার্স আপ হন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদের চতুর্থ দিনেও কাটেনি ভোগান্তি। ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে চরম অস্বস্তিতে যাত্রীরা। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।
1-11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেফতার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ। এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।